কৌতূহলের চোখ নিয়ে উজ্জ্বলের রুমটা পরখ করলো রুমু। কতদিন পর এলাম। এই রুমটা আগে আমার সবচেয়ে পছন্দের ছিল। তুই যা দুষ্ট ছিলি, আমার সারারও মেলেমেলে করে পালিয়ে যেতে। উজ্জ্বল, এইসব কথা আপনার মনে পড়ে? মিস করেন সেই দিনগুলো? ভীষণ মনে আছে। একবার ড্রয়ারে থাকা আমার সব শার্টে তুই কিস করে লিপস্টিক ছাপ দিয়ে গেছে। তুই ঠোঁটের ছাপ থেকে কি যে তুলকালাম কাণ্ড করেছে। ওটা তো আমি একটা সিনেমায় দেখে শিখেছিলাম। তুই অনেক দুষ্ট ছিল রুমু। আপনাকে জ্বালিয়ে আমি খুব আনন্দ পেতাম। বলেছিলাম না, এই রুম, এই খাট, এই বালিশ সবকিছু তোর হবে। দেখলি, প্রমাণ করে দিলাম। আমার মনে একটা প্রশ্ন জাগছে উজ্জ্বল ভাই। কি প্রশ্ন? চাচাজান যা বলছে তা আপনি করতে পারবেন? আমি কোনো রাস্তা দেখছি না, অথচ শেষ মুহূর্তে আপনি হাসতে হাসতে কথা ঘুরিয়ে দিলেন। উজ্জ্বল রুমুকে টেনে কোলে বসালো, মেয়েটার উদম পেটে হাত রেখে চেপে ধরলো শক্তভাবে। এখন এসে ভাবার সময় নেই। আজ তো কি বাড়ি তুলেছে, আজ আমার দ্বিতীয় বাসর। ভালো কিছু ভাবতে পারেন না আপনি? এটা বন্ধ কিছু? আমি অন্যের বউকে নিয়ে ভেবেছি? আমি আমার বিবাহিত বউকে নিয়ে ভাবছি। এই বাসায় কয়টা বেডরুম? 4টে বেডরুম। কেন? এখন থেকে আপনি আমি আলাদা থাকবো। আপুর বাসায় সুযোগ ছিল না বলে কিছু বলিনি। অসম্ভব। পাশের মহিলা এই কথা বলার আগে তোর কলিজা কাঁপেনি? না, কাঁপেনি। নাটক করিস না, রাত হলে দেখা যাবে। উজ্জ্বল বউ নিয়ে বাড়ি ফিরেছে এবং সেই বউ রুমু। এই কথাটা চারিদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। রাশেদের সুপ্ত মস্তিষ্ক পুনরায় দাউ দাউ করে জ্বলছে। বাড়ির উঠোনে ঘন্টার পর ঘন্টা রুমু আর উজ্জ্বলকে উদ্দেশ্য করে গালাগাল করেছে। শেষ পর্যায়ে রুমুর মাও ধমকা ধমকি শুরু করে, কিন্তু কেউ সাহস করে উজ্জ্বলের বাড়ির ত্রিসীমানায় আসার সাহস করেনি। উজ্জ্বল প্রস্তুত ছিল, আজ তো ব্যাট বলের ছক্কা চলবেই। অথচ ঝামেলা খুব বেশি হলো না। রুমু ভয়ে কুঁকড়ে ছিল। মেয়েটার ভীতু মুখখানি দেখে নার্গিস অবজ্ঞায় হাসলেন। একবার তো রুমুকে বলেও ফেললেন, এসব যে হবে জানতি না? ভেবেচিন্তে যখন পালিয়েছিস, তবে এখন ভয় কেন পাচ্ছিস? শোন, তোর দায়িত্ব কেমন আমার ছেলের উপর, তেমনি আমার ছেলের দায়িত্ব তোর উপর। তাকে এইসব ঝামেলা থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর। সে কথায় রুমু শুধুই মাথা নাড়ে, এছাড়া আর কিছুই বলার নেই তার। রাত হলো। রাতের খাবার খেয়ে যে যার রুমে ফিরলো। শর্ত মতে রুমু আজ আলাদা রুমে থাকবে। এতে অবশ্য উজ্জ্বল কিছুই বলল না। রুমুকে আলাদা রুমে রেখে এসে সে নিজের রুমে ফিরল। গা থেকে একটানে টি শার্ট খুলে রাখলো চেয়ারে। আয়নায় দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিছানায় শুয়ে পড়ে। একাকি রুমটাই গলা ছেড়ে গান ধরে সে। গানের মাঝ পর্যায়ে দেখতে পেল রুমু দরজার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল অবাক হওয়ার ভান ধরে বলে, চুমু, তুই এখানে? আপনি ঠিক আছেন কি না তা দেখতে এলাম। আপনার তো আবার বউ ছাড়া চলে না। ও, দেখা হয়েছে, এবার যা। রুমু গাল ফোলালো, এগিয়ে এলো উজ্জ্বলের সামনে। আপনি একা ঘুমাতে ভয় পাবেন না? না, পাবো না। এত বছর একাই ঘুমালাম। না, আপনি ভয় পাবেন। পাবো না। আপনি জানেন না ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলেই মেয়েরা আমরা বিয়ে করি, নয়তো জামাই আহামরি কিছুই না। উজ্জ্বল খক খক করে কেসে উঠল। কাশতে কাশতে এগিয়ে এসে জড়িয়ে ধরল রুমুকে। নাটকীয় ভঙ্গিমায় বলে, আমার ভীষণ ভয় লাগছে বউ। দেখো না, ভয় কুকড়ে যাচ্ছে। আসো, কাছে আসো, আর শক্ত করে জড়িয়ে ধরি। উজ্জ্বল, দম বন্ধ লাগছে, ছাড়ুন। আর ভয় লাগছে, ছাড়া যাবে না। উজ্জ্বল দরজা বন্ধ করে রুমুকে কোলে নিয়ে বিছানায় যায়। ইনোসেন্ট ফেস করে বলে, রাতে কোলবালিশের উপর অত্যাচার কমাতে আমরা ছেলেটা বিয়ে করি, নয়তো বউ এত আহামরি কিছুই নয়। বিয়ে করে উজ্জ্বল ভাই বাড়িতে বউ আনেননি, এনেছেন দামি হীরা, যা অমূল্য। রাত দিন 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, যত্ন নিতে হয়, সবসময় পাহারায় রাখতে হয়। এই বুঝি উজ্জ্বল ভাইয়ের একটু অলক্ষ্যে কেউ হীরাটি নিয়ে যাবে? এসব ভয়ে দিন দিন উজ্জ্বল ভাইয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে। একদিকে পরিবারের ঘাটতারামি, অপরদিকে রুমুর চিন্তা। সব মিলিয়ে উজ্জ্বল ভাই রুদ্ধশ্বাস ছাড়েন। যার পরনায় এত চিন্তার মাঝে গত রাতে রুমুর সাথে ঝামেলা বেঁধেছে। মেয়েটা তাকে ছোঁচা বলে সম্বোধন করেছে। আশ্চর্য, উজ্জ্বল ভাই কি ছোঁচা হতে পারে? চকলেট প্রেমীরা যেমন চকলেট পাগল, আইসক্রিম প্রেমীরা যেমন গরম শীত বর্ষা কিছুই না মেনে গোগ্রাসের সময় অসময়ে আইসক্রিমকে বরণ করে নেয়, বিরিয়ানি প্রেমীরা যেমন বিরিয়ানির সুঘ্রাণ পেলে মাতাল হয়ে ওঠে, তেমনি উজ্জ্বল ভাই তার বউকে দেখলে সকল ধ্যান ধারণা জলাঞ্জলি দিয়ে পেশামাল হয়ে ওঠেন।
তাই বলে ছোঁচা ডাকবে? এত বড় অপমান না করলে কি চলে না? অন্যের বউয়ের কাছে কি উজ্জ্বল ভাই আবদার নিয়ে যায়? ঘরে নিজের একখানি দামি বউ আছে, তাহলে তাহলে এসব বলে ভেবে কাজ নেই। উজ্জ্বল ভাই দ্বিতীয়বার রুদ্ধশ্বাস ছাড়েন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শাড়ি পরে রং ঢং করছে, ছবি তুলছে, অথচ উজ্জ্বল ভাই নীরবে নিবৃতে সবটা হজম করছেন। আজ এই বাড়িতে আসার তৃতীয় দিন। উজ্জ্বল সেদিন তার বাবাকে বলেছিল মেহমানকে অন্তত 3 দিন আদর যত্ন করতে হয়। সৈয়দ শামসুল তাই করলেন। 3 দিন ছেলে ও ছেলের বউকে একসাথে খাওয়ার অনুমতি দিলেন। তবে এরপর থেকে তাদের হাঁড়ি আলাদা থাকবে। চুমু বউ, কি বলবো? শুনুন, আপনি ডেকেছেন, আপনি জানেন কি বলবেন। ও হ্যাঁ, ভালোবাসি। তা তো জানি। উত্তর দিবি না? উত্তর দিয়ে কি বিপদে পড়ব? মানে? শিয়ালকে কখনো মুরগি ধরতে দেখেছেন? গ্রামে নানা বাড়িতে দেখেছিলাম। আমি দেখিনি, তবে শুনেছি। বিয়ের পর থেকে তা অনুভব করছি। তাই আমার উত্তর এখন দেওয়া যাবে না। শিয়ালটা যে ওত পেতে আছে। উজ্জ্বল ভাইকে শেয়ালের সাথে তুলনা? বেচারা উজ্জ্বল ভাই ফসফস শ্বাস টানলো। তার মুখের রিয়াকশনটা হলো তার অতি পছন্দের কিবোর্ডের সেন্টিমায়মক ইমোজিটার মতো। তিনি 1 মিনিট রুমুর দিকে একই ভঙ্গিতে তাকিয়ে রইলেন। রুমু হাসলো। উজ্জ্বল ভাইকে জব্দ করার মতন আনন্দ ইদানিং আর কোনো কিছুতে সে পায় না। এই যে রুমু হাসছে, উজ্জ্বল ভাই কি ছেড়ে দেওয়ার লোক? হ্যাঁ, সে কথা রুমু নিজেও জানে। উজ্জ্বল ভাই ছেড়ে দেওয়ার লোক না। উজ্জ্বল চুপচাপ থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে ফটাফট প্রোফাইল চেঞ্জ করলো। ছবিটা ছিল উজ্জ্বল আর রুমুর হাস্যোজ্জ্বল একটা ছবি। সেখানে ক্যাপশন লিখলো, রাতের আধারে শিকার করা আমার মুরগিটা। উজ্জ্বল পোস্ট করে চুপচাপ ফোন রেখে বারান্দায় গেল। তার বারান্দা থেকে রুমুদের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। আম গাছটার আড়ালে কেউ যে আছে বেশ ভালোভাবে বুঝতে পারে উজ্জ্বল। তবে কে আছে এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সে আবার রুমে ফিরল। নিজেকে আড়ালে রেখে চেক করে বুঝতে পারলো আম গাছের ঝোপের আড়ালে হিমেল দাঁড়িয়ে। উজ্জ্বল রেগে গেল না, বরং হাই তুলে রুমুকে কাছে টেনে বলে, লিপস্টিকের কালারটা তো সুন্দর। এটা না আমি চয়েস করেছিলাম? উজ্জ্বল এতক্ষণ ছিল নুইয়ে যাওয়া মুড়ির মতো, অথচ এখন মুড়মুড় ভাবটা এলো কেন? রুমু অবাক হয়, তবুও স্বাভাবিকভাবে প্রত্যুত্তরে বলে, হ্যাঁ, ওটাই। ঘ্রাণটা উফ, চকলেট চকলেট। খাবেন নাকি? সিরিয়াসলি? হ্যাঁ। উজ্জ্বল খুশিতে গদগদ হয়ে দ্রুত গিয়ে বারান্দার দরজা বন্ধ করে জানালার পর্দা টেনে দেয়। একজোড়া তৃষ্ণার্ত চোখে আবেগ ঢেলে রুমুর কাছে আসতে রুমু মুচকে হাসে। উজ্জ্বল যেন আরো ঘায়েল হয়। উজ্জ্বল যতটা এগিয়ে আসে ততটাই পিছিয়ে যায় রুমু। দেয়ালের সাথে ঠেসে দাঁড়াতে উজ্জ্বল বাঁকা হাসে। সে হয়তো বোঝাতে চায়, এবার যাবি কই? উজ্জ্বলের সীমানায় বন্দি তুই, চুমু বউ। উজ্জ্বল হাতের আঁচলায় রুমুর গাল পুড়ে যখনই মাথা ঝুঁকে তখনই রুমু হাতে থাকা লিপস্টিকটা উজ্জ্বলের হাতে ধরিয়ে বলে, নিন খান। হোয়াট দ্য? উজ্জ্বলের মেজাজটা চড়ে গেল সপ্তম আকাশে। লিপস্টিক খাবে মানে কি? উজ্জ্বল ভাই পরপর দেয়ালে 2 বার থাবা দেয়। রুমু প্রথম পর্যায়ে হাসলেও পরবর্তীতে ভয়ে মেয়েটা চুপসে যায়। আমি জিজ্ঞেস করলাম খাবেন নাকি, আপনি কি বুঝলেন? কি বুঝেছে? তুই বুঝিস না? না, আমি তো ভাবলাম লিপস্টিক খাবেন। রুমুর ইনোসেন্ট ভাবটা উজ্জ্বলের রাগ বাড়ায়, অথচ তার রাগটা রোমান্সের কাছে ফিকে হয়ে আসে। রুমুকে এতটা কাছে পেয়ে সে কি সুযোগটা মিস করবে? না, একদমই না। উজ্জ্বল ভাইকে রাগানো যাবে না। খুনছুটি করতে গিয়ে যদি রাগই দেয় তাহলে উজ্জ্বল ভাই কন্ট্রোল হারিয়ে যা তা করে ফেলবে। রুমু উজ্জ্বলের ঘাড়ে হাত ঝুলিয়ে দাঁড়ায়। রাগ করেছেন? রাগ করিনি। তাহলে চুমু খেলেন না কেন? এতক্ষণে তো রেডি 1 2 3 গো হয়ে যাওয়ার কথা। তোদের মেয়েদের মাথায় কি চলে বলতো? তখন বললি আমার নাকি কন্ট্রোল নাই, আমি ছোচা। তাহলে এখন এই কথা বলছিস কেন? আমি তো কত কথাই বলি। উজ্জ্বল আর চোখে তাকালো। তার বউটা ভীষণ বাজি। উজ্জ্বল বারান্দায় দরজা খুললো, সেই সাথে জানালার পর্দা সরিয়ে রুমুকে কোলে তুলে বারান্দায় গেল। রুমু ভয় পায়, আঁকড়ে ধরে উজ্জ্বলের শার্টের কলার। উজ্জ্বল, কি করছেন কি? আমার বাড়ির ছাদ থেকে কেউ দেখে ফেললে মান সম্মান সুপ হয়ে যাবে। হোক সু, এত ভয় পাচ্ছিস কেন? প্লিজ রুমে চলুন। আশ্চর্য, শ্বশুরবাড়ির সামনে বারান্দা থাকলেও তো বিপদ দেখছে। উর্মি আপার বাসার বারান্দা এত কিছু করলাম, নিষেধ করলি না। আর এখন আমার লাভ লস নাই, আমার লাইফস্টাইল লস। একটা বিয়ে করলাম, শ্বশুরবাড়ির মধ্যে হারে কিছুতেই কপালে জুটলো না। বাবা মা ভিন্ন করে দিল।
বউ ছোচা বলল, যা একটা বারান্দা আছে সে বারান্দাতে রোমান্স করা নিষিদ্ধ। এই অঞ্চলের জীবনে কি আছে? রুমু ফিক করে হেসে ফেলল। তাদের খুনসুটি ছাদ থেকে দেখছিল হিমেল। হিমেলের মনে জেদ জন্মালো। রাগে বিভোর হয়ে দাঁতে দাঁত কিরমিরিয়ে তাকিয়ে রইল। রুমু ছাদে তাকাতেই হিমেলকে দেখতে পেয়ে ভড়কে যায়। উজ্জ্বলের ঘাড় আরো শক্ত করে ধরে বলে, উজ্জ্বল চলুন, হিমেল ওখানে। জানি। জানেন মানে? জানি মানে জানি। তাকে দেখাতে হবে তো আমরা কতটা হ্যাপি আছি। উজ্জ্বল আমার ভয় করছে, প্লিজ চলুন। রুমু পুনরায় হিমেলের পানে তাকায়। উজ্জ্বল রুমুকে নিয়ে চলে যায় রুমে। তোর ছবি তোলা শেষ? হুম। তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল আমার ভয় করছে, হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে, তবে সত্যি করে বল, প্রাসাদের সাথে তোর যোগাযোগ হয়? না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না? আপনার রোম্যান্সের কসম আমি। উজ্জ্বল তেতে উঠল। রুমুকে ঠাস করে কোল থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস! উল্টাপাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টাপাল্টা কসমে যদি আমার রোমান্স এফেক্ট পড়ে তখন? যদি কলিকাতে হারবালের প্রয়োজন পড়ে যায় তখন কি হবে? রুমু চমকে যায়। কোনো মতে কোমরে হাত রেখে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইবো। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি বুড়া? ভ্রুকুচকে প্রশ্ন করে উজ্জ্বল। রুমু বাকি গান গাওয়ার আগে উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো কে বুড়া। উজ্জ্বল আপনার এসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আর আমার মাথায় একাডেমির কোনো পড়া ঢোকে না। শেষোক্ত বাক্যটি কাঁদো কাঁদো সুরে আওড়ালো রুমু। রুমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজকে কেউ তাকে নাস্তা করতে ডাকেনি। যদিও রুমু ভাবতেও পারেনি চাচাজান যা বলেছেন তা করবেন। তবে কি সত্যি সত্যি উজ্জ্বল আর রুমুর হাড়ি আলাদা? দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল। দুজনে একসাথে নাস্তা সেরে বসলো। রুমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। তোর কি হয়েছে চৌবু? মন খারাপ কেন? আমার কারণে আপনাকে আলাদা করে দিল। চাচাজান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ আমার বাপ, দুজনের খালা ডক একটা বাঁকা, জানিস না? সেই সাথে আপনারাও। কার ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলেছি আমি? তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই সব চিন্তা আমার। তোর দায়িত্বে শুধু আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, মাঝে মাঝে উপরে নিচেও থাকতে পারিস, সমস্যা নেই। রুমু কোলের বালিশটা ছুঁড়ে দিল উজ্জ্বলের গায়ে। সিরিয়াস কথায় মজা ওড়ানোর মানে আছে? নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রুমুর উপর নজর রাখছেন। যতই রাত জেগ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম যায় না। দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ, শামসুল এবং নার্গিস তখন খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ছেড়ে বলে, উচিত কথার ভাত নেই তো কি হচ্ছে, বিরিয়ানি তো আছে, আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ শামসুল তার ছেলে হেসে বলেন, যাও যাও, এ তো সোজা, কতদিন খেতে পারো দেখবো। উজ্জ্বল বাবার কথায় পাল্টা উত্তর দিয়ে বলে, দাঁত আছে যতদিন খেয়ে যাবো ততদিন। উজ্জ্বল ভাইয়ের স্বল্প সময়ের মজা যে অন্যদিকে মোড় নেবে কে জানতো। গতকাল প্রোফাইলের পিকটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। নানান পাবলিক পেজে তাদের নিয়ে চলছে মাতামাতি। কেউ কেউ ফেসবুক প্রোফাইলটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও সবার মজার ছলেই নিয়েছিল ব্যাপারটি, ভাইরালের ব্যাপার নিয়ে রুমুর কোনো ভাবাবেগ নেই। উজ্জ্বল ভাই যে এমন একটা কাজ করতে পারে কখনো তার ভাবনাই আসেনি। ভাইরাল ছবিটি দেখে রাশেদ, হিমেল বেজায় চটে আছে। তাদের সুখের সম্পর্ক ওদের কাছে যেন বিস্ফোরা। সামনে ফাইনাল পরীক্ষা, এভাবে আর কতদিন ঘরবন্দি থাকা যাবে? পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে বিধায় উজ্জ্বল রুমুকে নিয়ে আজ কলেজে গেল। উজ্জ্বলের বাইকে চড়ে কলেজের সামনে নামতেই পরিচিত সবাই তাদের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তাছাড়া ভাইরাল ছবিটির কথা কেউ ভোলেনি। সবার মাঝেই কানাঘুষা চলছে। রুমু বাইক থেকে নামতে উজ্জ্বল আদেশ সুরে বলে, আমি ফোন করা ছাড়া কলেজ মাঠেও আসবি না, ক্লাসে বসে থাকবি। এতদিন কি কি করিয়েছে সব নোটস নেবি সুরের কাছ থেকে, আমি আবার নিতে আসবো। ঠিক আছে, তুমি ক্লাসে যাবে না? না, কাজ আছে। আমি ফোন করলে বের হবি, দুপুরে খাওয়া সেরে বাসায় যাব। আমি তাহলে ক্লাসে যাই।
যা। রুমু চলে গেল ক্লাসে। উজ্জ্বলের মাথা ভর্তি চিন্তারা বাসা বেঁধেছে। বাবার কি এখনো রাগ পড়বে না? তিনি কি তার জেদে অটল থাকবেন? এই মুহূর্তে কিছু তো উজ্জ্বলকে করতেই হবে। রুমুর পড়াশোনার খরচ, এছাড়াও অন্য খরচের তো কমতি নেই। উর্মি আপা বলেছে চিন্তা করতে হবে না, খরচ তারা দেবেন। কিন্তু কিন্তু বন্ধুলা ভাইয়ের কাছ থেকে কতদিন হাত পেতে নেওয়া যায়? যেভাবে এসেছিল সেইভাবে আবার চলে গেল উজ্জ্বল। নিয়ম মাফিক এভাবে কেটে গেল আরও 7টি দিন। উজ্জ্বলের সংসারে ভালোবাসার কমতি নেই, মিলেমিশে চলছে তাদের পুতুল পুতুল সংসার। সৈয়দ শামসুল রেগে থাকলেও নার্গিস কিছুটা দমে গেছেন। মাঝে মাঝে তার রান্না করা খাবার আড়ালে উজ্জ্বলের রুমে রেখে যান। রুমুর সাথেও এ নিয়ে বিনিয়ে কথা বলেন। মনকে বুঝিয়ে তিনি উত্তর পায় না কার উপর রাগ করবেন তিনি। ছেলের বউয়ের উপর? ছেলের বউটাকেও তো ছোটবেলা থেকে নিজ হাতে গড়ে মানুষ করেছেন। সেই ছোট্ট রুমু চাচি আম্মা বলে যতটা পাগল ছিল, নিজের মায়ের জন্য ততটা পাগল ছিল না। আর অপরদিকে উজ্জ্বলের উপর রাগ দেখাবে? বুঝ হওয়ার পর থেকে উজ্জ্বলের একটাই কথা, সৈয়দ বাড়ির বউ রুমু হবে, আর কেউ নয়। দুজন যখন দুজনকে মেনে নিয়েছে, তখন তাদের রাগ করাতে কি যায় আসে? এসব যুক্তি সৈয়দ শামসুলের কাছে খাটে না। তিনি তার যুক্তিতে অনড়। উজ্জ্বলের বুকের কোণে লেপ্টে শুয়ে আছে রুমু। মেয়েটার উদাম শরীরে তর্জনের আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুমুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে উজ্জ্বল। সূর্যি মামা জানালার পর্দা গলিয়ে আলোর তীর্যক রশ্মি ফেলেছে। নিস্তব্ধ রুমটায় রুমুর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। রুমু, রুমু। নরম স্বরে ডাকলো উজ্জ্বল। কলেজে পরীক্ষা চলছে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে উঠবে কখন, রেডি হবে কখন, আর যাবে কখন? উজ্জ্বল রুমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রুমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে রয়। রুমু রে, ওঠ না, পরীক্ষা দিতে যাবি না? আর একটু ঘুমাই, শরীরটা ভালো লাগছে না। অজুহাত দিবি না রুমু? রুমু পিটপিট চোখে তাকায় উজ্জ্বলের পানে। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা আজ সত্যিই ভালো লাগছে না। মাথাটা কেমন ঘুরছে, সারা শরীর ম্যাজম্যাজ করছে। রুমু মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে। অতি যত্নে পরপর বেশ কয়েকবার ওষ্ঠ ছোঁয়ায় রুমুর গালে। উঠে যা চুমবো। আর একটু শুই, ভালো লাগছে না। কেন? রুমু প্রত্যুত্তর করে না, গায়ের কাঁথা টেনে আর মোড়া কাটিয়ে বলে, আজকের পরীক্ষাটা না দিলে কিছু হবে না, সব তো দিলাম। রুমু ওঠ, নাটক করিস না তো। রুমু উঠে বসলো, তবে তার আগে বিরক্তি নিয়ে উজ্জ্বলের গালে কামড় বসালো। উজ্জ্বল অবাক হয় না, রুমুর এটা পুরানো অভ্যাস। অন্তত বিয়ের পর থেকে এই মেয়েটা কামড় খেতে খেতে কুকুর দেখলে এখন আর ভয় লাগে না। আচ্ছা, রুমু যদি উজ্জ্বলের এই কথা জানে, নিশ্চয়ই রাগারাগি করবে। উজ্জ্বল হেসে উঠে বসে। ডার্লিং, উঠে যান। আমাকে কনভিন্স করে কোনো লাভ নেই। আমি এখন রোমান্টিক মোডে নেই, সিরিয়াস মোডে আছে। আপনার সাথে কথা বলাই বেকার। উঠে যা, পরীক্ষা শেষে আমি নিতে আসবো। যেহেতু পরীক্ষা শেষ, আজকে আমরা বাইরে খাবো, ঠিক আছে? ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি বলবো। রুমুর রাগ দেখিয়ে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রুমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে। মেয়েটা কাগজ জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছে জাগলেও একা মাঠে যাওয়া তার জন্য নিষিদ্ধ, আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরে এসে রুমুর খোঁজ করলেন। যেহেতু রুমু ক্লাসের আশেপাশে ছিল, তাই সুরাইয়া দেখিয়ে দিল রুমুকে। দপ্তরি রুমুকে দেখে বললেন, আমার গার্জিয়ানকে। রুমু দপ্তরির পেছন পেছন যায়। ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি আসার তো কথা নয়। অফিস কক্ষের সামনে এসে রুমু দেখা পেল তার ভাবির। আনিকাকে দেখে মেয়েটা চমকে যায়। মুখ ফুটে কিছু বলার আগে আনিকার অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজাটা মোচড় দেয়। ভাবি কি হয়েছে? নেই মানে? আম্মার নেই রুমু, আম্মার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। আব্বা বলল তোকে নিয়ে যেতে, যে কোনো সময় অঘটন হয়ে যেতে পারে, তুই আমার সাথে চল। এসব কি বলছো? আমার কিছু হবে না। তুই চল রুমু, আব্বা বলল তোকে নিয়ে যেতে। কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরেই আসবে। এখন উজ্জ্বল তোর সব, আমি জানি, কিন্তু তুই তোর মাকে শেষ দেখাও দেখবি না। যতই যাই হয়ে যাক, মা তো মাই। রুমুর কান্না পেয়ে যায়। নিজেকে না দমাতে পেরে মেয়েটা কেঁদেও ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে নিয়ে রুমু আনিকার সহিত বেরিয়ে যায়।
প্রায় আধা ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ার কাছে জানতে পারে রুমু বেরিয়ে গেছে, দপ্তরি নাকি তাকে খুঁজেছে। উজ্জ্বল দপ্তরির কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রুমুর মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কলেজে মোচড় দেয় উজ্জ্বলের। রুমুকে নিয়ে যাওয়ার মানেটা উজ্জ্বল জানে। এটা মিথ্যে নাটক সাজিয়ে রুমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়, কয়েক মিনিটে পৌঁছে যায় রুমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছু তোয়াক্কা না করে রুমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা এবং রাবেয়া। তাদের উপস্থিত পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যা বলে নিয়ে গেলেন? ঝামেলা করতে চাই না, আমার বউকে ফিরিয়ে দেন। রাবেয়া তেতে উঠলেন। কে তোর বউ? জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো কে আমার বউ। উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে। তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় ছিল চাচি, আর এখন শাশুড়ি। উভয় দিক বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মতো মন মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে সে। এই মহিলার চালবাজিতে আজ এত কিছু ঘটছে। আপনাকে সম্মান করার মোড় চলে যাচ্ছে শাশুড়ি। তুই কথা না বাড়িয়ে এখান থেকে যা। যাব, এখানে থাকার জন্য আসিনি। রুমু কোথায় বলুন, আমি চলে যাচ্ছি। আমার মেয়েকে তুই ভাগিয়ে নিয়েছিলি, আমার মেয়ে কোথায় সেটা তুই জানিস? এসব কাছে নাটক বন্ধ করুন। জল বিশুদ্ধ গড়ানোর আগে ভারে ভারে সবটা সমাধান করুন। সমাধান কিসের সমাধান? তোকে এই বাড়ির জামাই হিসেবে কোনো দিন মানব না। আপনি মানেন আর না মানেন তাতে আমার কি আসে যায়? আমি আমার বউকে চাই, আমি সেই সমাধান চাইছি। রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই। রাশেদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। মেয়েটা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে আছে, তা তার চোখ মুখে স্পষ্ট। উজ্জ্বল সূক্ষ্ম চোখে তাকায় আনিকার পানে। ভাবি, আপনি কলেজে গিয়েছিলেন, মিথ্যা বলে রুমুকে এনেছেন। এ এসব কি বলছো উজ্জ্বল? এমন কিছু আমি করিনি। মিথ্যা কেন বলছেন ভাবি? আপনার কি একটু লজ্জা লাগছে না? উজ্জ্বল, অযথা ঝামেলা করো না, আমি এমন কিছু করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম। এখন দেখি অমরদের সাথে চলে আপনি অমরসে পরিণত হয়েছেন। আনিকা দ্বিতীয়বার কিছু বলার সাহস করে না। উজ্জ্বল বুঝতে পেরেছে বাড়িতে রাশেদ নেই। রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়লো, আর সময় অপচয় না করে অতি দ্রুত প্রবেশ করলো ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পিছন পিছন ছুটছিলেন। তার চিৎকার চেঁচামেচি কোনো কিছু পরোয়া করলো না। উজ্জ্বল সারা ঘরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজলো, অথচ রুমুকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়লো। ছেলেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আছড়ে ফেললো। ভাবি, 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যিটা প্রকাশ করে যদি আমার কথার হেরফের হয় তবে এই বাড়িতে আগুন চলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়লো। রাবেয়া পেছন থেকে উজ্জ্বলকে একের পর এক গালমন্দ করলেন। তাতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। সৈয়দ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘোরালেন। উজ্জ্বলের কোনো কথাই ওনার কানে ঢুকছে না নাকি ঢুকাতে চাইছেন না, তা বেশ ভালো করে বুঝে উজ্জ্বল। বাবার এতটা পাষাণ মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন, আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব, তাও আমি? আব্বা, এমন করবেন না, আপনার ছেলে বিপদে, আপনি বুঝতে পারছেন না? আমি বেশ ভালো করে বুঝতে পারছি তোর বিপদ নয়, বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গেছে মানে? যার বিপদ সে নিয়ে গেছে, তুই এসবে আর নিজেকে জড়াবি না। আব্বা, আপনি এসব কি বলছেন? বুঝতে পারছি না? একদমই না। তোর চাচাদের সাথে আমার একবার খুনাখুনির পর্যায়ে চলে গিয়েছিলাম, মনে আছে? আব্বা, এইসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করে জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করুক হয়েছে তো। শোন, আমি তোকে বলেছি রুমুকে তারা নিয়ে গেছে, ভালো হয়েছে, তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা, আপদ মানে? রুম আমার স্ত্রী, আপনি এভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্য বলছি, তা কি তুই বুঝতে পারছিস না? কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে। না হয়নি, ও একটু ঝামেলা করবি না। রুমুকে ডিভোর্স দেওয়ার এসব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস,
প্রেশার সবসময় হাই থাকে, রাতে ঘুমাতে পারে না। এসব কার জন্য হচ্ছে? তোর চিন্তা হচ্ছে। ডিভোর্স কে দেবে? আমি? এতই সহজ? আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম, এই মেয়ে ফিরে আসবে, তবে তোর সংসার করতে না, সংসার ভাঙতে আসবে। রুমু নিজেই তোকে ডিভোর্স দেবে। আমি দেব না। প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাব। আমি বলছি, সৈয়দ উজ্জ্বল আনিস, রুমু কখনোই ডিভোর্স দেবে না। ছেলেটা মনের জোর নিয়ে কথাটা বলল, তবে তার কথাই তার ছিল হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন অন্তত আমার সাথে থানায় চলো। পারবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। নিজেকে প্রচন্ড অসহায় লাগলো তার। বিপদে কেউ পাশে না থাকলে বিপদটাকে হাজার গুণ বেশি ভারী মনে হয়। উজ্জ্বলেরও এখন তাই মনে হচ্ছে। ঠিক আছে, থানায় আমি যাব। তোর ভাইয়ের নামে মামলাটা কিন্তু দেব। যা ইচ্ছে কর, তবে মাথায় রাখিস, যদি রুমু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলায় ফাঁসিয়ে দেয়, তখন কি করবি? রুমু এমন কিছু করবে না। করতে পারে। নারী নির্যাতন সাথে কিডন্যাপারের মামলা কতটা ভয়াবহ হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুমুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হওয়া পরিস্থিতি, স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকবো? আব্বা, আপনার কথা শুনে আমার নিজেকে বেকুব ছাড়া কিছু মনে হচ্ছে না। যা করার আমি করব। উজ্জ্বল উঠে দাঁড়ালো। নার্গিস এতক্ষণ শঙ্কিত চোখে মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত হয়। তবে উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে তার নিজের ফেঁসে যাওয়ার আশঙ্কা বেশি। তাছাড়া রাশেদ ওত পেতে আছে উজ্জ্বলকে মারবে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটা নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, তখনই তাকে আঁকড়ে ধরেন নার্গিস। বাপ, তুই থানা পুলিশ করিস না। আমার একমাত্র ছেলে তুই। আমাদের কথা একবার চিন্তা কর। আম্মা, আমার বউয়ের খোঁজ নাই, আমি চুপচাপ হাত পা কোলে নিয়ে বসে থাকবো? আমি তা বলিনি। তোর বন্ধু বান্ধবদের দিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানা পুলিশে যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি। আমাকে কথা দে, আল্লাহর বাস্তে আমাকে কথা দে, তুই এসব করবি না। নার্গিস ডুকরে কেঁদে ওঠেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তবে শেষ থেকে ছাড়বো আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞায় শেষ করবেন। শোন, এমনটা যে হবে তুই কি জানতি না? নিজ দায়িত্বে যখন বিয়ে করেছিস, তখন ঝগড়া ঝাপাটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, বেরিয়ে যায় ঘর ছেড়ে। সময় গড়িয়ে সন্ধ্যা হলো। রুমুর খোঁজ উজ্জ্বল এখনো পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রুমুদের বাড়ির কাজের লোক রহিমা। অথচ তিনি জানান 1 সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে। তাদের নাকি আর কাজের লোকের প্রয়োজন নেই। রুমুর বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গেছেন। সব মিলিয়ে উজ্জ্বলের পক্ষ নিয়ে লড়ার মতো কেউ নেই, কেউ রইল না। উজ্জ্বলের সকল বুদ্ধি যখন নিষ্প্রাণ, তখন সে তার দলবল নিয়ে হাজির হলো রুমুদের বাড়ি। রাশেদ যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হাসলো। আরে উজ্জ্বল রে, হায় আয়। এই শালা, তোর দুলাভাই হই, দুলাভাইটা। কি? শালা বুঝিস না? দুলাভাই হই তোর। তোকে মামাটাক শোনানোর দায়িত্ব নিয়েছে, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস। উজ্জ্বল, দুলাভাই শালা। উজ্জ্বল তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলে তোর আঁকা করা পুরোটাতেই সমস্যা। আমি তোর বউয়ের বড়, আমি তোকে দুলাভাই ডাকবো, তুই আমাকে শালা ডাকবি? একটু তো রেসপেক্ট কর। উজ্জ্বল যেন মজা পেল, মুহূর্তে এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি তাহলে সব ঝামেলার সমাধান চাইতি, অন্যদের উস্কে দিতি না। উজ্জ্বল, মুখ সামলে কথা বল। ভদ্রটা শিখায়নি তোকে? আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখেও ভদ্র বানাতে পারিনি। পার্থক্যটা বুঝেছিস? তুই বের হ আমার বাড়ি থেকে। বউ দিয়ে দে, চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করছি না। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এসব ঝগড়া ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মচকাবে না, তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি,
ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করছি নাকি তুই করছস? কে বলছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতি তোদের সাথে আমাদের সখ্যতা নেই, তাহলে বিয়ে করলে কেন আমার বোনকে? এমন ছ্যাঁত করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করেছে, এমনি এমনি তো করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায়। তো দিয়ে মানা করেছে? আব্বার কারণে এসব দাঁত খিসে আসি, না হলে থানায় তোর পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম। কুত্তার বাচ্চা কোথাকার। খবরদার মা বাবা তুলে গালি দিবি না। 1000বার দিব, কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসলো, এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চায় না, আমার বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলি, এখন যখন আমার বোন নিখোঁজ তাই আমাদের দিকে আঙ্গুল তুললি। ব্যাপারটা এমন তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে, না মানে আমি বুঝতে চাচ্ছি তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তে রেগে গেল, কাল বিলম্ব না করে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরো সুযোগ পেল, উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারায় থামতে বলে। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের এক পাশে বসে বলে, রুমু কোথায় আছে আমি জানি, যেখানে আছে তোর রুমু ভালো নেই বুঝলি। তোর কাছে দুটো অপশন দিলাম, তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনের সব টাকা শোধ করবি। মরে গেলেও ছাড়বো না, ছাড়তে বিয়ে করে নি। আহা, পুরো কথাটা তো শোন। যদি ডিভোর্স না দিস তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাপ চাইবে এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুতো ছুড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাপ মা চাইবে, তাও কিনা তোর মতো অসভ্য বরপরের কাছ থেকে? এই কথা শোনার আগে তোর জিব্বাটা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোন ফেরেস্তা যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে মাপ চাইবে? আমার বউকে আমি খুঁজে নেব, যদি না পাই তোর বউ সামলে রাখিস। বলাতে চায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউ মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভর্তি দুশ্চিন্তা থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে তাকিয়ে উজ্জ্বলের চোখ ভিজে ওঠে। নিজের অনুভূতির কাছে নিজেরই নিয়ন্ত্রণ নেই। কন্ট্রোললেস উজ্জ্বলের যখন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে, যখন রাগ ওঠে তখন লন্ডভন্ড সবকিছু। রুমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানের নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এই ছাড়া কোনো নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড্ড স্রোতের বিপরীতে যাচ্ছে। শুধু একবার যদি সৈয়দ শামসুল সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কাটে দিনের আলো ফুটতে উজ্জ্বল আবার ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমেলের বাড়িতে গিয়েও উজ্জ্বল তল্লাশি চালায়, তবে রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল? উজ্জ্বলের অসময়ের সময়টা কেটে গেল আরো 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না উজ্জ্বল। রাশেদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে, অথচ রাশেদের আচরণে তেমন কিছুই কারো চোখে পড়ল না। সৈয়দ ইসমাইল ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরেছে আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। আনিকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। ভালো আব্বা, আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাকভাবে সেরেছেন? শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছরে মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এই সংসারে যদি কোনো মানুষ থেকে থাকে তবে তিনি হলেন সৈয়দ ইসমাইল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবতেও তার গায়ে কাঁটা তুলে। নিজের সংসার বাঁচাতে রুমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়, অথচ এমন ননদ কজনে পায়। রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্ক বিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিনে অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে আনিকা, আর এসব মানা যায় না। উজ্জ্বলকে সব কথা জানানো উচিত, কিন্তু আনিকার কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে অপরাধ বোধের পাল্লাটা ক্রমশ ভার হচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করলো তখনই তার হাত চেপে ধরল রাবেয়া। দ্রুত দরজা ফিরিয়ে কড়া গলায় বলেন, খবরদার, তোমার শ্বশুরের কাছে কিচ্ছু প্রকাশ করবে না, কিচ্ছু বলবে না, তাকে বুঝতেও দেবে না এসব তুমি জড়িত। আমি কিছু বলবো না আম্মা, কিন্তু কি কিন্তু? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন, আর তো
চুপ করো, এত দরদ দেখাতে হবে না। আমার মেয়ে, আমি বুঝবো। খুব তো গায়ের জোর দেখিয়েছিলে। এখন গায়ের জোর বের হবে। এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায় উজ্জ্বল অপেক্ষায় থাকে সৈয়দ ইসমাইলের। তিনি যে বাড়ি ফিরেছেন তাও উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা সব মিলিয়ে ছেলেটার জীবনটা অন্ধকারে গোলকধাঁধায় ডুবে গেছে। রুমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারলো না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার উপর। শুধু একবার আনিকাকে একা পাওয়া যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝে মাঝরাতে জ্বর, সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্য আনিকাকে হুমকি ধামকি দিতে ভোলেননি। সৈয়দ ইসমাইল তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝম বৃষ্টি নেমেছে। আকাশের বিদ্যুৎ চমকানো দেখে শিউরে উঠেছে আনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। আনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয়ই একা ভয় পাচ্ছে। আনিকার দু চোখ ছলছল করে, দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসায় সর্বদা বুধ সে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে। রুমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরের চামড়ায় জ্বলন ধরছে। কি করবে না করবে সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। আচমকাই হু হু করে কেঁদে উঠে সে। মেয়েটা জানালায় কপাল ঠেকিয়ে অঝরে কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলেন। আমি একটা অন্যায় করেছি আব্বা। আমি আমি কান্নার দাপটে আহাজারি করতে থাকলো আনিকা। নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথায় রুমুকে মিথ্যা বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে। মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের ওই চিলেকোঠার ঘরটাতে। 4 দিন হয়ে গেল। দিনে একবেলা খাবার দেয়। গতকাল থেকে খেতেও দেয়নি। আব্বা, মেয়েটার খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি। আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল আব্বা, নিচে নেমে আয়। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। হাত ইশারায় নার্গিসকে যেতে বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আজ ভূমি কাঁপিয়ে তুলছে। বিজলির চমকে আকাশ ফেটে চৌচির। আধারের কোলে যখনই বিজলির আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে ওঠে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করলো না। ছেলেটা ঠায় দাঁড়িয়ে রইল নিগুড় চুপচাপ। ভিজে একাকার অবস্থায় চুল চুইয়ে চুইয়ে পানি ঝরছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করতো, অন্তত একবার ফোন করতো। অথচ রুমুর নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর মনকে বোঝাতে পারে না রুমু যে তাকে ঠকালো। সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায়, কেঁদেও ফেলে। দমকা হাওয়া আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাতে এমন ঝমঝম বৃষ্টির শব্দে শোনা গেল না তার হাউমাউ কান্নার আওয়াজ। না চাইতেও কেন মনে হচ্ছে রুমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা ছাদ পায়চারি করলো। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টো বাড়ছে। আকাশটাও আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বজ্র শব্দে ভয়ে মায়ের কোলে আড়াল হতো। তখন তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তার মানুষ হারানোর ভয় হয়েছে। সেই ভয়ের কাছে বজ্রের শব্দ কিছুই না। রুমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগেই। সারাটা পাড়া অন্ধকার ভুতুড়ে। রুমুদের জানালায় আলোর একটুখানি আলোর দেখা মিলছে। এইটা রুমুর ভাইয়ের রুম। ছাদে তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। সে আম গাছের ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়ে তার সাথে দেখা করেছে তার হিসেব নেই। পুরনো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবার সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে গাছের ডাল। একবার পা পিছলে পড়লে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এসব সতর্ক বার্তা গায়ে মাখল না। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গাছ পেয়ে চলে গেল রুমুদের ছাদে। প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই। উজ্জ্বল ছাদে লেপটে বসলো। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতে দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ায়। এই বাসটা নিশ্চয়ই আশেপাশে পড়েছে। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে মৃত্তিকা।
ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রুমুকে সারা বাড়ি খুঁজলেও চিলেকোঠার ঘরটাই খোঁজা হয়নি। দু চোখের দৃষ্টি ছলকে ওঠে উজ্জ্বলের। হৃদস্পন্দনের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজায় পরপর বেশ কয়েকবার পদাঘাত করলো। দরজার কবজায় ছোট একটা তালা ছিল, সেই তালাটাকে ভাঙলো ইটের সাহায্যে। বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজা খুলে কিছুতেই দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধ, এবারেও হতাশার শ্বাস ছাড়ল সে। আচমকা বিজলি চমকালো। বিজলির আলো প্রবেশ করলো চিলেকোঠার ঘরে। সেই আলোতে উজ্জ্বল এক পলক দেখলো হাত পা বাঁধা একটা মেয়ে। বুকটা ধক করে উঠল তার। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। শনশন বাতাসে গায়ে কাঁটা দিল মুহূর্তে। উজ্জ্বল এগিয়ে গেল, অন্ধকারে টেনে ধরলো মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে উঠল। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিজলিতে উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ। এক পলকে উজ্জ্বলের বুকটা খাঁ খাঁ করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধায়,